একটা দলেরই এমন স্কোয়াড থাকা অন্য দলগুলোর প্রতি প্রকৃতির অবিচার। এবারে বিশ্বকাপে যদি কোনো একটা দলের ক্ষেত্রে এমন বলতে বলা হয়, সেটা কে হবে? নিশ্চিতভাবে উত্তরটা ফ্রান্স। কেন? একটু জাস্ট পেছনের স্ক্রিনে দেখে নিন। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, মাইকেল অলিসে, এরা হচ্ছেন জাস্ট ফ্রান্সের আক্রমণের তারকা। বেঞ্চে যান, ফ্রান্সের স্কোয়াডে এত সব দারুণ দারুণ সব প্লেয়ার যে তাদের বেঞ্চই অন্য দলগুলোর জন্য ড্রিম, অন্য অনেক দলের জন্য। এবং শুধু স্কোয়াড ডেপথই না, আপনি যদি রিসেন্ট হিস্ট্রি দেখেন, সর্বশেষ 2টা বিশ্বকাপে ফ্রান্স ফাইনাল খেলেছে। 2018-তে চ্যাম্পিয়ন, 2022-এ টাই ব্রেকারে গিয়ে আর্জেন্টিনার কাছে হেরে গেল। এটা তো শুধু সর্বশেষ 2 বিশ্বকাপ, এটা আমরা সবাই জানি। একটু যদি আমরা পার্সপেক্টিভ মিলিয়ে নেই, সর্বশেষ 7 বিশ্বকাপে 4বারই ফ্রান্স ফাইনাল খেলেছে। এই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ 2বার করে ফাইনাল খেলতে পেরেছে জার্মানি, ব্রাজিল আর আর্জেন্টিনা। তো এই ওয়ার্ল্ড কাপ পেডিগ্রি বলুন আর স্কোয়াড ডেপথ বলুন, 2টা মিলিয়ে যদি দেখেন, তারপর যদি কেউ কোশ্চেন করে যে ফ্রান্স কি এবার বিশ্বকাপ জিতবে, আপনারা তো মনে হবে যে এটা কোনো কোশ্চেনই না। কিন্তু আমি যদি বলি যে এই ফ্রান্সেরই এমন কিছু কমতি আছে, এমন কিছু জায়গায় ঘাটতি আছে, যেটা ফ্রান্সের বিশ্বকাপ না জেতার কারণ হয়ে যাবে, কি মনে হয়? চলুন আমরা একটু ফ্রান্স কেন বিশ্বকাপ জিতবে, কেন জিতবে না, সেই অ্যানালিসিসটা করি। অ্যানালিসিসের আগে আপনি ফ্রান্সের স্কোয়াডটা যদি আমরা একটু দেখি, এই হলো ফ্রান্সের এবারের বিশ্বকাপের অফিসিয়াল স্কোয়াড। জাস্ট একবার চোখ বলুন স্কোয়াডটাতে, যেটা আমি বলছিলাম একটু আগে, স্কোয়াড ডেপথ। গোলকিপারের যে 3জন, তাদের মধ্যে হয়তো আপনি একটু বলতে পারেন যে এই জায়গায় ঠিক তারকা নাই, কিন্তু এর বাইরে প্রত্যেকটা জায়গায় চোখ রাখুন। ডিফেন্ডার, মিডফিল্ডার, অ্যাটাকার, স্পেশালি অ্যাটাকার, বারকোলা, শেরকি, দেমবেলে, দুয়ে, জঁ ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মিকাল ওলিসে, মার্কাস তুরাম, মাগনেস আক্লিউচে, তারকার পর তারকা। মিডফিল্ডেও আপনার ওয়ার্কহর্স বলতে পারেন অ্যানগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়ান রাবিও, অরেলিয়ান চুয়ামেনি, ওয়ারেন জায়রে এমেরি, অভাব নেই। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এখান থেকে 11টা তৈরি করা। বেচারে দেশের জন্য একটু আপনার মায়াও লাগতে পারে যে এত এত তারকার মধ্যে কোন 11 জনকে রাখবেন আর কোন 15 জনকে বাইরে রাখবেন, সেটা বরং তার জন্য বেশি কঠিন। চলুন আমরা কিছুক্ষণের জন্য নিজেরাই এক একজন দিদিয়ে দেশও বনে যাই যে ফ্রান্সের 11টা কেমন হতে পারে। স্কোয়াড তো দেখলাম, আমরা যদি 11টা একটু হোয়াইট বোর্ডে দেখি, আমরা নিজেরাই তৈরি করে 11। গোল পোস্টে যেটা বললাম, গোল পোস্টে হয়তো ফ্রান্সের ঠিক ওই অর্থে তারকা নাই, এবং উগো লরিস অবসরে যাওয়ার পর থেকে ফ্রান্স যাকে বেশি একজনকেই বলতে গেলে ঘুরিয়ে ফিরে বেশিরভাগ সময় খেলেছে, সেটি হচ্ছে মাইক মাইনো। তো এবারে বিশ্বকাপে তিনিই আসলে তার জায়গা নিয়ে খুব বেশি কোশ্চেনের কিছু নেই, মানে তার জায়গাকে চ্যালেঞ্জ করার মতো প্লেয়ার আসলে খুব বেশি নেই। এরপর যদি আমরা ডিফেন্স দেখি, রাইট ব্যাকে জুলস কুন্দে, বার্সেলোনার রাইট ব্যাক, যদি তিনি সেন্টার ব্যাক মূলত রাইট ব্যাকেও খেলতে পারেন, বার্সেলোনায় তিনি রাইট ব্যাকেই খেলেন। সেন্টার ব্যাক 2জন, এখানে উইলিয়াম সালিবা আছেন, আর্সেনালের হয়ে এবার লিগ জিতেছেন, এবং আর্সেনালের লিগ জেতার পেছনে ডিফেন্স যে একটা বড় স্ট্রেংথ হয়েছিল, তার একটা বড় কারণ উইলিয়াম সালিবা। যদিও দিদিয়ে দেশর যে কোনো একটা কারণেই হোক, উইলিয়াম সালিবাকে ওই অর্থে প্রেফার করে না। তিনি মাঝে মাঝে এই জায়গায় উইলিয়াম সালিবার জায়গায় লিভারপুলে ছিলেন, এই আগামী সিজনে হয়তো রিয়াল মাদ্রিদে যেতে যাবেন। কোনাতেকে তিনি অনেক সময় প্রেফার করেন, তো এই জায়গায় হয়তো সালিবার জায়গায় আপনি কোনাতেকেও দেখতে পারেন। রাইট সেন্টার ব্যাক, লেফট সেন্টার ব্যাকে কে খেলবেন এটা নিয়ে খুব বেশি হয়তো কোশ্চেনের জায়গা নেই। দায়ত উপামেকানো আছেন। আর লেফট ব্যাক জায়গাটাতে 2জনের মধ্যে একটা ফাইট চলছে। একটা হচ্ছে থিও হার্নান্দেজ আর একটা হচ্ছে লুকা দিনি। এটা হচ্ছে আপনার দিদিয়ের দেশও সাধারণত অপোনেন্ট চিন্তা করে বা ম্যাচ কেমন হতে পারে সেই সিচুয়েশন চিন্তা করে 2জনের মধ্যে একজনকে বেছে নেন। বাট দিদিয়ের দেশও মূলত তিনি যেহেতু আগে ডিফেন্সিভ শেপটাকে ঠিক রাখতে চান, সেক্ষেত্রে এই জায়গায় হয়তো আপনি থিও হার্নান্দেজকে দেখতে পারেন বেশি। এই তো হলো ডিফেন্সের 4জন। ফ্রান্সের মিডফিল্ড কী হবে, মিডফিল্ডের ফরমেশনটা কী হবে? ফ্রান্স সাধারণত 4-2-3-1-এই খেলে। সো মিডফিল্ডে ডাবল পিভট করা হবে। এই জায়গায় আমরা একটু আগে যখন স্কোয়াড দেখেছি, এখানে নামের অভাব নেই, মানে
অনেককেই দেশও খেলাতে পারেন, বাট এই জায়গায় আমার যেটা মনে হচ্ছে এখানে রিয়াল মাদ্রিদের চুয়ামেনি তার খেলা মোটামুটি হয়তো নিশ্চিত। তার পাশে কে হবেন তা নিয়ে একটু কোশ্চেন আছে। একটা হতে পারে যে এনগোলো কান্তে আরও 2-3 বছর আগে হলে নিশ্চিতভাবে চুয়ামেনির আগে আমরা হয়তো এনগোলো কান্তের নামে লিখতাম, কিন্তু কান্তে এখন সৌদি আরবে খেলেন এবং তার বয়স হয়ে গেছে অনেক। তিনি এখন আর ঠিক বিশ্বকাপের মতো মঞ্চে 90 মিনিট ধরে, কান্তেকে আমরা যে কারণে চিনি যে আমরা অনেকে বলে যে 3 ফুসফুসের প্লেয়ার, যে সারাক্ষণ মাঠে দৌড়াতে পারেন, যেটার জন্য আমরা কান্তেকে চিনি। এখন এই বয়সে এসে সৌদি আরবে খেলা একজন প্লেয়ার বিশ্বকাপের মতো মঞ্চে এসে সারাক্ষণ 90 মিনিট প্রত্যেকটা ম্যাচ ওইভাবে দৌড়াতে পারবেন কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে। এই কারণে হয়তো অনেকে বলছেন যে এখানে কান্তেকে হয়তো দেখা নাও যেতে পারে, সেই জায়গায় হয়তো থাকতে পারেন আদ্রিয়ান রাবিও। এবার আসি অ্যাটাকের ফরমেশনে। আমরা 4-2-3-1 বলছিলাম, মানে 3-1 মিলে 4 জন ফরওয়ার্ড। 4 জন ফরওয়ার্ড দ্বিতীয় দেশে কীভাবে সাজাবেন সেটা নিয়ে 2 ধরনের বিকল্প হতে পারে। এক হতে পারে আমরা যদি 4 জন ফরওয়ার্ডের পজিশনিং দেখে নিই, এখানে ওসমান দেমবেলের খেলা বলতে গেলে নিশ্চিত। দেমবেলে মূলত রাইট উইঙ্গার, বাট পিএসজিতে এনরিকে কোচ হয়ে আসার পর থেকে দেমবেলেকে তিনি ফলস 9 হিসেবে খেলাচ্ছেন বা ফরওয়ার্ড হিসেবে খেলাচ্ছেন, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। তো দেমবেলেকে আপনি হয়তো এই জায়গাটাতে দেখতে পারবেন। রাইট উইংয়ে আপনার ওলিসের জায়গা নিয়ে সম্ভবত কোশ্চেন করার কিছু নাই। ওলিসে রিসেন্টলি প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিকও করেছেন, বায়ার্ন মিউনিখের দুর্দান্ত ফর্মে ছিলেন। ইভেন তাকে ইউরোপের এই সিজনের বেস্ট প্লেয়ার কিনা সেটা নিয়েও সেই ডিবেটেও তিনি আছেন। তো ওলিসের জায়গা নিয়ে সন্দেহ নেই। এই দুইটা জায়গা নিয়ে হয়তো একটা আপনার কনফিউশন থাকতে পারে। এখন আপনি হয়তো এটা শুনে প্রশ্ন করতে পারেন যে এই জায়গা মানে তো হচ্ছে এমবাপ্পের জায়গা নিয়ে এবার কেন কোশ্চেন থাকবে? এমবাপ্পে তো ফ্রান্সের আলটিমেট স্টার। এমবাপ্পের জায়গা নিয়ে কোশ্চেন না, কোশ্চেনটা হচ্ছে এমবাপ্পের পজিশনিং নিয়ে। দ্বিতীয় দেশে 2 ধরনের কৌশলে যেতে পারেন। এক, এমবাপ্পেকে এখানে রেখে এখানে কোনো একজন বক্সে প্রেজেন্স নিশ্চিত করার মতো স্ট্রাইকার, সেটা হতে পারেন মার্কাস থুরাম, তাকে খেলাতে পারেন। হয়তো পাশে এমবাপ্পেকে দেখা যেতে পারে। আমরা এটা একটু লিখে রাখি, থুরাম। যদি থুরাম খেলেন সেক্ষেত্রে এমবাপ্পে এখানে থাকবেন। কিন্তু আরেকটা অপশন হতে পারে, হয়তো থুরামকে দেশে খেলালেন না, তিনি যেটা হয়তো চাইতে পারেন যে অ্যাটাকে তার 4 জন ফরওয়ার্ড, 4 জনের যথেষ্ট পেস আছে, যথেষ্ট, মানে ফ্রান্স তো আমরা ট্রানজিশনের জন্যই চিনি। ট্রানজিশন মানে হচ্ছে ডিফেন্সে বল পেয়ে গেলে অল্প পাসে স্বল্পতম সময়ের মধ্যে অপোনেন্টের বক্সে উঠে যাওয়া যে কোয়ালিটি, ফ্রান্সের সেই কোয়ালিটির জন্যই ফ্রান্স গত অনেক বছর ধরে, যদি আমরা 7-8 বছর বলি, স্পেশালি দ্বিতীয় দেশে কোচ হয়ে আসার পর থেকে ফ্রান্স অনেক বেশি ডেঞ্জারাস ওই জায়গাটাতে। এবং ওই জায়গাটার ক্ষেত্রে আপনার ফরওয়ার্ড লাগবে এমন যারা খুব পেসি এবং খুব ট্রিকি। তো সেই জায়গায় সেই চিন্তা থেকে তিনি হয়তো ভাবতে পারেন যে এমবাপ্পেকে মূল স্ট্রাইকার খেলে এখানে 2কে রাখলে আপনি 4 জন ফরওয়ার্ড এমন পাচ্ছেন যাদের মধ্যে পজিশনাল একটা ফ্লুইডিটি থাকবে। তারা যে কেউ যে কোনো জায়গায় যে কোনো সময় একজন আরেকজনের সাথে পজিশন ইন্টারচেঞ্জ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ট্রানজিশন যদি আপনি চিন্তা করেন, অপোনেন্ট নিজেদের বক্সে বল পেলে কত দ্রুত অপোনেন্টের বক্সে চলে যাওয়া যায়, সেই জায়গায় 4 জনের পেস এবং ট্রিকারি অনেক বেশি কাজে আসবে। তো যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত হয়তো দ্বিতীয়টাই হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো আমরা এখানে দেজিরে দুয়েকে দেখতে পারি, সেক্ষেত্রে এমবাপ্পে খেলবেন এখানে। তো এই একবার শুধু আপনি স্কোয়াডটার দিকে চোখ রাখুন, যেটা আমরা বলছিলাম যে স্কোয়াডের ডেপথ ফ্রান্সের, বা স্কোয়াডের স্টারের সংখ্যা, স্টারের যে একের পর এক স্টার। এরপর আসলে ফ্রান্সের বিশ্বকাপ যেটা কেন জিতবে এই নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, খুব বেশি কিছু আর বাকি থাকে না। আমরা অলরেডি কেন বিশ্বকাপ জিততে পারে এটি নিয়ে আলোচনা অনেক হয়েছে, অনেক বেশি মানুষও করেছে। আমরা তারপরে আরেকবার যদি পয়েন্টগুলো ধরি, একটা হচ্ছে টুর্নামেন্ট পেডিগ্রি, যেটা আমরা অলরেডি বললাম যে সর্বশেষ 7 বিশ্বকাপে 4 বার ফাইনাল খেলেছে, সর্বশেষ 2 বিশ্বকাপে ফাইনাল খেলেছে, 1 বার বিশ্বকাপ জিতেছে। ফ্রান্স জানে বিশ্বকাপ জিততে কী করতে হয়, অ্যাটলিস্ট বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে কী করতে হয় সেটা ফ্রান্স খুব ভালোভাবেই জানে। 2, আমরা যদি দেখি, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, অ্যাটাকিং ট্রানজিশন। আপনার নিজেদের বক্সের এই জায়গাটাতে বল পেলে এখান থেকে খুব দ্রুত যে কোনো একটা উইংয়ে বল দিয়ে দেওয়া এবং সেখান থেকে 4 ফরওয়ার্ডের পেস এবং ট্রিকারি কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বলতে গেলে অপোনেন্ট বক্সে চলে যাওয়া, অল্প 2-3টি পাসে অপোনেন্ট বক্সে চলে যাওয়া। এই জায়গাটাতে ফ্রান্সের চেয়ে ভয়ঙ্কর এই মুহূর্তে বিশ্ব ফুটবলে সম্ভবত আর কোনো দল নেই।
এবং 2018 বলুন 2022 বলুন, ফ্রান্স একটা বড় রিজন বিশ্বকাপের দুইটি ফাইনালে খেলা, একবার জিতে একবার রানার্স আপ, এর একটা বড় রিজন ছিল এই ট্রানজিশন, অ্যাটাকিং ট্রানজিশনের যেই তাদের পেস এবং যে অ্যাবিলিটি দুইটাই। 3 নম্বর কারণ, অলরেডি এটা নিয়ে অনেকবার কথা হচ্ছে, স্কোয়াড ডেপথ। আমরা অনেক শুরুতে একবার বলেছি স্কোয়াড ডেপথ, ফ্রান্সের অপশনের কোনো অভাব নেই। ফ্রান্সের স্কোয়াডের বেঞ্চ এত শক্তিশালী যে ফ্রান্স চাইলে মানে এটা দিয়ে দ্বিতীয় একটা দল নামায় দিতে পারবে, তারাও হয়তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলে ফেলতে পারে। চতুর্থ কারণটা আমরা যদি বলি, ডিফেন্সিভ শেপ আপ। দিদিয়ের দেশের হাতে 2018 থেকে যদি আমরা দেখি, 2018-2022 দিদিয়ের দেশের হাতে কখনোই অ্যাটাকে তারকার অভাব হয় না, অ্যাটাকে প্রতিভার অভাব হয় না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন 2018 বলুন 2022 বলুন, দিদিয়ের দেশের ফ্রান্স কখনোই যে খুব সুন্দর ফুটবল খেলেছে, আমরা যেটা স্পেনের ক্ষেত্রে বলি বা টু সাম এক্সটেন্ট আর্জেন্টিনার ক্ষেত্রে বলি, দিদিয়ের দেশের ফ্রান্স যে খুব সুন্দর ফুটবল খেলেছে এটা কখনো হয়নি। যেটা হয়েছে, দিদিয়ের দেশের ফ্রান্স ডিফেন্সিভ শেপ আপটা খুব দারুণ রেখেছে, কারণ সম্ভবত দেশে এটা চিন্তা করেছেন যে তার হাতে গোল করার লোকের অভাব নাই, সেই কারণে তিনি টুর্নামেন্টে 7-8 ম্যাচের একটা টুর্নামেন্টে, এবার বিশ্বকাপ 8 ম্যাচ, এর আগে সবসময় 7 ম্যাচে ছিল, এরকম একটা টুর্নামেন্টে ডিফেন্সিভ শেপটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে টুর্নামেন্ট জেতা এবং হারার মধ্যে। অলরেডি স্যার অ্যালেক্স ফার্গুসনের ওই কোডটা তো আমরা জানি যে অ্যাটাক উইন্স ইউ ম্যাচেস, ডিফেন্স উইন্স ইউ টুর্নামেন্ট। দেশও সম্ভবত ওই ব্লু প্রিন্টটাই মেনে চলেন এবং তার ডিফেন্সিভ শেপ আপ সবসময় একেবারে, যেটাকে আমরা বলি যে খুবই টাইট নিট একটা ডিফেন্সিভ শেপ আপ থাকে। আপনি দেখবেন যে হয়তো এই যে এখানেই দেখেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এমন দুজন যারা সেন্টার ব্যাকেও খেলতে পারেন। আপনি হয়তো দেখবেন যেটা 2018-তে দেখেছি, 2022-এ দেখেছি, এরকম তার ডিফেন্সিভ মিডফিল্ডে যারা থাকে তারা হয়তো এই দিকে কাভার করেন যাতে অপোনেন্ট কাউন্টার এটাকে খুব বেশি জায়গা না পায়। তার হয়তো শুধুমাত্র পজিশনাল ফ্রিডম যদি বলেন তো শুধুমাত্র হয়তো এই 4 জন ফরওয়ার্ডই পাবেন। তো এই যে ডিফেন্সিভ শেপ আপ, আপনার অপোনেন্টের পায়ে যখন বল থাকবে, তারা যখন ফ্রান্সের দিকে অ্যাটাক করতে যাবে, বেশিরভাগ সময় দেখবে যে এখানে 6 জন প্লেয়ার জমাট হয়ে আছে, বা 6 জন প্লেয়ার এমনভাবে আসছে যে আসলে ভিতরে ঢোকার জায়গায় খুব একটা নাই। তো এই জায়গায় এই ডিফেন্সিভ শেপ আপটাই ফ্রান্সের গত 2 বিশ্বকাপের সাকসেসের ব্লু প্রিন্ট ছিল। সাকসেস বলতে ফাইনাল খেলা। এবারও ফ্রান্স যদি বিশ্বকাপ জেতে তার একটা বড় রিজন হয়ে যাবে এই ব্লু প্রিন্ট। এটাতে গেলে ফ্রান্স কেন বিশ্বকাপ জিতবে। এবার যদি আসি আমরা যে ফ্রান্স কেন বিশ্বকাপ জিতবে না, যেটা আমি শুরুতে বলছিলাম যে ফ্রান্সের এমন কিছু দুর্বলতা আছে, এমন কিছু কমতি আছে যেগুলো নকআউট পর্বে ফ্রান্সের বাড়ি ফেরার কারণ হয়ে যেতে পারে। সেগুলো কি? স্কোয়াড নিয়ে আমরা কথা বলেছি, স্কোয়াডের ডেপথ নিয়ে। আমরা যদি এখানে একটা ছবি দেখি, এখানে যে 3 জন আমরা তাদের সবাই চিনি, কিলিয়ান এমবাপ্পে, পল পগবা এবং আন্তোয়ান গ্রিজমান। এর মধ্যে এমবাপ্পে এবার বিশ্বকাপে আছেন, অবভিয়াসলি বিশ্বকাপের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স। পগবা এবং গ্রিজমান এবার নেই। পগবা তো অ্যাকচুয়ালি 2022 বিশ্বকাপে ছিলেন না। আমি যদি বলি যে 2 জন নেই, পগবা এবং গ্রিজমান, এই দুজনের না থাকাটাই এবার ফ্রান্সের বিশ্বকাপ না জেতার বড় কারণ হয়ে যেতে পারে। কি মনে হবে আপনার? হ্যাঁ, 2 জনের বয়স হয়ে গেছে, 2 জন রিটায়ার করেছেন, 2 জন তো থাকার কথা না। 2 জন না থাকা বলতে আমি বুঝাচ্ছি 2 জন না থাকা, অ্যাটলিস্ট এই 2 জনের প্রোফাইলের অন্য কেউকে না পাওয়া বা অন্য কেউ এই দলের না থাকা। কেন? পগবাকে দিয়ে শুরু করি। 2018 বিশ্বকাপে ফ্রান্স বিশ্বকাপ জেতার পর অবভিয়াসলি এমবাপ্পেকে নিয়ে আলোচনা হয়েছে। এমবাপ্পে আর্জেন্টিনাকে নাচিয়ে ছেড়েছেন, ফাইনালে গোল করেছেন, তখনও তার বয়স 18 হয়নি। মানে এমবাপ্পে হ্যাজ অ্যারাইভড জাতীয় একটা আলোচনা তখন শুরু হয়ে গেছিল। এমবাপ্পের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, এই ধরনের একটা কথা শুরু হয়েছিল এবং ফর অল দ্য রাইট রিজনস। ওই বিশ্বকাপে কান্তেকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কান্তের রানিং অ্যাবিলিটি, কান্তের মানে কান্তে কান্তে যেটা বললাম যে কান্তেকে 3 ফুসফুসের প্লেয়ার বলা হয়। যে কোনো জায়গায় অপোনেন্ট যখন বল নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কান্তে ওইখানে, অবভিয়াসলি তখন কান্তেকে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যে আরেকজনকে নিয়ে আলোচনা হলেও পরিমাণে খুব কম হয়েছে যাকে নিয়ে, সেটা হচ্ছে পগবা। ওই বিশ্বকাপে যদি বলা হয় ফ্রান্সের বিশ্বকাপ জেতার একটা বড় কারণ, সেটা ছিলেন পগবা। ফ্রান্সের মিডফিল্ডের হার্টবিট ছিলেন তিনি। কেন? আমরা একটু আগে যেটা বললাম যে ফ্রান্সের ডিফেন্সিভ শেপটা অনেক 2018 বিশ্বকাপ বলুন, 2022 বিশ্বকাপ বলুন, অনেক দারুণ ছিল। কিন্তু এই ডিফেন্সিভ শেপ থেকেও ফ্রান্সের অ্যাটাকে একটা প্রাণ জোগানো, যেটা বলি হার্টবিটের মতো কাজ করা, একটা মিডফিল্ড থেকে একটা পাসে অপোনেন্ট ডিফেন্সকে স্প্লিট করে ফেলা, মিডফিল্ড থেকে একটা পাসে বা একটা থ্রু দিয়ে উইঙ্গারদেরকে জায়গা বানিয়ে দেওয়া, ওই কাজটা নিয়মিত করে গেছেন পগবা। ওই রকম একজন ডিপ লাইং প্লেমেকার এবার ফ্রান্সের দলে কেউ নেই। ফ্রান্সের অরিজিনাল চুয়ামেনি আছেন, রাবিও আছেন, ওয়ারেন জাইরে, এমেরি আছেন, বাট কেউই
ঠিক ওই ডিপ লাইং প্লে মেকার নেই, এদের নিজস্ব অন্য কোয়ালিটি থাকতে পারে, বাট একজন ডিপ লাইং প্লে মেকার নেই। এবং আমরা যখন বলছি যে ফ্রান্স ট্রানজিশনে খেলবে এবং ফ্রান্সের ফরওয়ার্ডে 4 ফরওয়ার্ড বা 3 ফরওয়ার্ড যদি খেলে, যে একজন স্ট্রাইকারকে নিয়ে অন্য 3 ফরওয়ার্ড, এমবাপ্পে, দেমবেলে, ওলিস, এদের যে অ্যাবিলিটি রানিং এবং ট্রিকের, এই অ্যাবিলিটিটা আনলক করতে গেলে মিডফিল্ডে একজন ডিপ লাইং প্লে মেকারের ইম্পর্টেন্সটা আরও বেশি হয়ে পড়ে। সেই জায়গাটাতে পগবার মতো একজনের অনুপস্থিতি ফ্রান্সকে খুব বেশি ভোগাতে পারে। এরপর আসি গ্রিজমানের কথায়। 2022-এ পগবা ছিলেন না, কিন্তু 2022-এ ফ্রান্সের ফাইনালে ওঠার একটা বড় রিজন আন্তোয়ান গ্রিজমান। 22-এর ফাইনালে এমবাপ্পের হ্যাটট্রিক গ্রিজমানকে ভুলিয়ে দিয়েছিল, কিন্তু ফাইনালের আগ পর্যন্ত এমনও আলোচনা ছিল যে গ্রিজমান হতে পারেন ওই বিশ্বকাপের সেরা প্লেয়ার। যদি ফ্রান্স বিশ্বকাপ জিতত অথবা এমবাপ্পে হয়তো ওই হ্যাটট্রিকটা না করে ফেলতেন, ডেফিনেটলি এমবাপ্পের চেয়েও বেশি আলোচনা হতো গ্রিজমানকে নিয়ে। কেন? পগবা যে ছিলেন না, ওই অনুপস্থিতিটা অনেকাংশে ভুলিয়ে দিয়েছিলেন গ্রিজমান। হ্যাঁ, ফ্রান্সে তখন খেলার স্টাইলটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে, ফ্রান্স হয়তো মিডফিল্ড থেকে ওইভাবে করেনি, কিন্তু গ্রিজমানকে একটু নিচে নামিয়ে খেলিয়েছেন দিদিয়ের দেশও, যেটা তখন বলা ছিল যে গ্রিজমানের একটা অন্য রোল আবিষ্কার করেছেন, যে রোলটা পরে অ্যাথলেটিকো মাদ্রিদে তার দিয়েগো সিমিওনেও গ্রিজমানের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। গ্রিজমান সাধারণত আমরা এর আগ পর্যন্ত জানতাম যে গ্রিজমান ফরওয়ার্ড প্লেয়ার, প্লেমেকার বা অ্যাটাকিং প্লেমেকার, কিন্তু ওই বিশ্বকাপে যেহেতু পগবা নেই, মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটির প্রয়োজনটা দিদিয়ের দেশও পূরণ করেছিলেন গ্রিজমানকে দিয়ে। গ্রিজমান ওয়াজ দ্য কানেক্টর বিটুইন দ্য মিডফিল্ড অ্যান্ড দ্য অ্যাটাক। তিনি নিচে নেমে এসেছেন, ডিফেন্সিভ মিডফিল্ডে নেমে এসেছেন, বল উইন করেছেন অপোনেন্টের কাছ থেকে, আবার সেই বল নিয়ে তিনি দৌড়ে গেছেন অনেকটা লম্বা সময়, এরপর যে তিনি হয়তো উইংয়ে বা কোনো জায়গায় দিয়ে দিয়েছেন বা একটা থ্রু দিয়ে দিয়েছেন। ওই কাজটা এবার ফ্রান্সের মিডফিল্ডে বা অ্যাটাকে করার মতো অন্য কোনো প্লেয়ার নেই। সো এমবাপ্পে বা গ্রিজমান না থাকাটা ডেফিনেটলি ফ্রান্সের মিডফিল্ডে যে ক্রিয়েটিভিটির যে ভয়েড, এইটা ফ্রান্স কীভাবে পূরণ করবে এটা একটা দেখার মতো ব্যাপার হবে। ফ্রান্স ওই ক্রিয়েটিভিটিটা পূরণ করার সুযোগ নেই, হয়তো ফ্রান্স খেলার স্টাইল চেঞ্জ করতে পারে, ফ্রান্স হয়তো পুরোপুরি ট্রানজিশন নির্ভর হয়ে যেতে পারে, বাট সেটা কতটুকু কাজে আসবে, সব দলের বিপক্ষে কাজে আসবে কিনা, সেটা একটা বড় কোশ্চেন। এরপরে যে ছবিটা আমরা দেখা যাবো ফ্রান্সের বিশ্বকাপ না জেতার একটা বড় কারণ, এটা দেখলে আপনার হয়তো হাসি আসতে পারে, বাট কেন এটা বড় কারণ সেটা পরে ব্যাখ্যা করছি। অলিভিয়ে জিরু 2018 বিশ্বকাপে ফ্রান্স যখন বিশ্বকাপ জিতলো, জিরুকে নিয়ে ট্রল হচ্ছিল ফর অবভিয়াস রিজন। একটা দল বিশ্বকাপ জিতেছে অথচ তার স্ট্রাইকার নাম্বার 9 জার্সি নিয়ে যিনি খেলছেন, সেই প্লেয়ারটার পুরো টুর্নামেন্টে একটা গোলও নাই, একটা অ্যাসিস্টও নাই। অবভিয়াসলি তাকে নিয়ে অনেক ট্রল হয়েছে। বাট 2018 বিশ্বকাপে এবং 2022 বিশ্বকাপে এমবাপ্পে হয়েছেন, তার একটা বড় রিজন ছিলেন অলিভিয়ে জিরু। আমরা যদি রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা চিন্তা করি, ক্রিস্টিয়ানো রোনালদো যখন ছিলেন তখন ফ্রান্সেরই করিম বেনজেমা ছিলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার, এবং বলা হয় যে করিম বেনজেমা নিজের খেলা বিসর্জন দিয়েছিলেন সো দ্যাট রোনালদো আরও প্রলিফিক হয়ে উঠতে পারেন। অবভিয়াস রোনালদো ওয়াজ দ্য বিগেস্ট ট্যালেন্ট অফ দ্য টিম অ্যাট দ্য টাইম, সো রোনালদোর জন্য অন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, এটাই স্বাভাবিক। গ্রিজমানকে সেটা করতে হয়েছিল, এবং গ্রিজমান সে ইন্টেলেক্ট ছিল, তিনি তার পজিশনিং বলেন, তার কানেক্টিং বলেন, অন্য প্লেয়ারের সাথে কানেক্ট করে কীভাবে খেলতে, এই জিনিসটা গ্রিজমান বলছি, বেনজেমা ছিল, বেনজেমা সেটা করেছেন, এবং সেই কারণে রোনালদো আরও বেশি প্রলিফিক হয়ে উঠেছেন। দ্য সেম থিং হ্যাপেন্ড উইথ এমবাপ্পে অ্যান্ড ফ্রান্স, যেটা হয়েছে গ্রিজমানের কারণে, জিরুর কারণে। জিরু হয়তো তিনি গোল, যদিও তার ফ্রান্সের এখন এমবাপ্পে তাকে পার করে গেছেন, এখন তিনি সেকেন্ড, এমবাপ্পে হাইস্ট গোল স্কোরার, জিরু সেকেন্ড হাইস্ট গোল স্কোরার, বাট হয়তো 2018 বিশ্বকাপে তিনি ভালো করতে পারেননি, বাট জিরু ছিলেন বলেই এমবাপ্পে খেলার জায়গা পেয়েছেন। জিরু কী করছিলেন? জিরু অপোনেন্ট ডিফেন্ডারকে পুশ করছিলেন, অপোনেন্ট ডিফেন্ডারকে অকুপাই করে রাখছিলেন, আবার যখন লম্বা বল আসছে ডিফেন্স থেকে সেই বলটা তিনি রিসিভ করে উইংয়ে ছড়িয়ে দিচ্ছেন, যে পাশে গ্রিজমান এমবাপ্পে কারো পায়ে দিয়ে দিচ্ছেন, নিজে আবার জোরে দিয়ে অন্য একজন ডিফেন্ডারকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছেন, যাতে এমবাপ্পে গ্রিজমান এদের জন্য জায়গা তৈরি হয়ে যায়। এবারের ফ্রান্সের দলে ওই রকম একজন ফরওয়ার্ড নেই। আমরা যখন 11 দেখছিলাম আমরা বলছিলাম যে ফ্রান্স যদি এমবাপ্পেকে লেফটিংয়ে খেলায় এবং স্ট্রাইকে মার্কাস থুরামকে খেলায়, সেটা হয়তো করতে পারে যাতে ওই একজন বক্সের প্রেজেন্স থাকে। বাট থুরামের গোল স্কোরিং কোয়ালিটি থাকতে পারে, থুরামের রানিং কোয়ালিটি থাকতে পারে, বাট থুরামের অপোনেন্ট ডিফেন্সকে অকুপাই করে যাওয়া যে কোয়ালিটি জিরো ছিল, সেই কোয়ালিটি থুরামের নাই। এবং এই না থাকাটাই এমবাপ্পের জন্য বা
অন্যদের জন্য অলিস বা দেম্বেলে এদের জন্য একটু ঝামেলা তৈরি করবে যে এদের রানিংয়ের জায়গাটা একটু কমে যাবে, ওই জায়গাটায় ফ্রান্স ভুগতে পারে। এরপর আমরা যদি আসি আর কি কারণ থাকতে পারে ফ্রান্সের বিশ্বকাপ না জেতার। এখানে এমবাপ্পের ছবি আসছে, আপনি হয়তো আশ্চর্য হবেন যে এমবাপ্পের ছবি কেন আসছে। এমবাপ্পের ছবি তার প্লেয়িং অ্যাবিলিটি বা তার খেলার সাথে সম্পর্কিত কিছু না, এইটা কারণ আসছে ড্রেসিং রুমের কারণে। ফ্রান্সের ড্রেসিং রুমে বিশ্বকাপের ঝামেলা আমরা আগেও দেখেছি, 2010 বিশ্বকাপে দেখেছি। এবারের বিশ্বকাপে ফ্রান্সের ড্রেসিং রুমে ঝামেলা হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। কী কারণে? গ্রিজমান ফ্রান্স যখন ক্যাপ্টেন্সি চেঞ্জ করলো, গ্রিজমান ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, কিন্তু তখন এমবাপ্পে একটা কাইন্ড অফ প্রেশারাইজ করেই তিনি ক্যাপ্টেন্সি নিলেন। এবং এরপর থেকে ফ্রান্সের ড্রেসিং রুমে একটা টার্মাল, একটা চাপানো তো ছিলই। এবং বলা হয় যে গ্রিজমান যে এত তাড়াতাড়ি অবসর নিলেন ফ্রান্স টিম থেকে, তার একটা বড় রিজন ছিল তাকে ক্যাপ্টেন্সি না দিয়ে এমবাপ্পেকে ক্যাপ্টেন্সি দেওয়া। এবং এবার যখন বিশ্বকাপ আসছে, এখন আবার এমবাপ্পেকে নিয়ে একটা বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হচ্ছে। তিনি লিলে যখন ফ্রান্সের ট্রেনিং ক্যাম্প চলেছিল, তিনি ট্রেনিং ক্যাম্প থেকে দলের অনুমতি নিয়ে গেছেন, কিন্তু তিনি মাদ্রিদে গেছেন পার্সোনাল কাজে। এমবাপ্পেকে নিয়ে তখন অনেক সমালোচনা শুরু হয়েছে যে এমবাপ্পে তার নিজের প্রয়োজনকে দলের প্রয়োজনের চেয়ে গুরুত্ব দিচ্ছেন। আরেকটা ব্যাপার বলা হয় যে এমবাপ্পের নিজের খেলার প্রয়োজনে অন্য কাউকে স্যাক্রিফাইস করতেও তিনি যে কোনো সময় রাজি। এটা পিএসজিতেও থাকার সময় যখন মেসি নেইমার ছিলেন তখনও বলা হয়েছিল। পিএসজির ক্ষেত্রে রিয়াল মাদ্রিদে তিনি আসার পর ভিনিসিয়াসের পজিশনিং নিয়ে সমস্যা হচ্ছিল, তখনও এমবাপ্পেকে দায়ী করা হচ্ছে কিছু কিছু জায়গায়। এবং এখনও ফ্রান্সের ড্রেসিং রুমে এরকম একটা প্রবলেমের জন্য এমবাপ্পেকে দায়ী করে বলা হচ্ছে যে ফ্রান্সের ড্রেসিং রুমে একটা প্রবলেম তৈরি হতে পারে। এবং সেটা যদি সত্যি হয়, 2010 বিশ্বকাপে আমরা দেখেছি ফ্রান্সের কী হয়েছে, এবারও যদি সেটা সত্যি হয়, ফ্রান্সের কোয়ালিটি আছে, ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস আছে অনেকটা স্টেজ পর্যন্ত চলে যাওয়ার, বাট যখন স্ট্রঙ্গার কোনো অপোনেন্ট আসবে তখন ড্রেসিং রুমে হারমোনি না থাকাটা ফ্রান্সের একটা বড় সমস্যার কারণ হয়ে যাবে। তো টু সাম ইট আপ, ফ্রান্সে তাহলে আমরা কী দেখছি? ফ্রান্সের স্কোয়াড ডেপথ আছে, ফ্রান্সের স্কোয়াড টুর্নামেন্ট পেডিগ্রি আছে। এই কারণগুলোর জন্যই মানে স্পেনের পাশাপাশি ফ্রান্স হচ্ছে এই বিশ্বকাপে শিরোপার দাবিদারের যে তালিকা সেখানে সবচেয়ে এগিয়ে থাকা দল। কিন্তু ফ্রান্সের সমস্যা কোন জায়গায়? যেটা বললাম, ফ্রান্সের অনেক কিছু আছে, কিন্তু ফ্রান্সের একজন প্লেমেকার নেই, মিডফিল্ডে ক্রিয়েটিভিটি নেই। ওই জায়গাটা ফ্রান্স ভুগতে পারে। এমবাপ্পেকে কীভাবে আনলক করা যায়, তার পাশে যে একজন ফ্যাসিলিটেটর লাগে, একজন স্ট্রাইকার, সেই স্ট্রাইকারটা ফ্রান্সের নেই। আর ড্রেসিং রুম তো আছে। তো এই সমস্যা মানে কী আছে এবং কী নেই, এই সব কিছু অ্যানালাইসিস পর আপনার কী মনে হচ্ছে ফ্রান্স কোন পর্যন্ত যেতে পারে? আবারও বিশ্বকাপ জিতবে, নাকি এবার হয়তো আগেভাগে বিদায় নিতে হতে পারে? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।